নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আমার দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েদের আজ স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষিকা। আজ আমরা পড়ব তোমাদের তৃতীয় সেমিস্টারের একটি গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী। এই ছোট গল্পটি আজ আমরা পড়ে নেব। তো চলো আগে পড়বার আগে আমরা এর উৎস সম্পর্কে একটু জেনে নিই। দেখো, একটি হাতির ছবি দেখানো আছে। আমরা হাতি বিষয়ক একটি গল্প পড়ব। চলো একবার উৎসটা জেনে নিই। উৎস গল্পের প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত 1913 খ্রিস্টাব্দের গল্পাঞ্জলি গ্রন্থের একটি অন্যতম ছোট গল্প আদরিণী। গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট 6টি গল্প আছে। 1 বাল্যবন্ধু, 2 বিলাত ফেরতের বিপদ, 3 মাদুলি, 4 রসময়ীর রসিকতা, 5 মাতৃহীন এবং 6 আদরিণী। এই আদরিণী গল্পের প্রথম প্রকাশ সাহিত্য পত্রিকার 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায়। পরে সেটি গল্পাঞ্জলি গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। আর আমরা এখন যদি আলাদা করে গল্পটিকে পড়তে চাই তাহলে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে গল্প সংগ্রহ তাতেও এটি পাবো। আমাদের পাঠ্য বইতে গল্পটি আমরা পড়ব। তার আগে আমি ছেলে মেয়েদের বলবো যে তোমাদের এই গল্পের সঙ্গে, এই গল্পের শেষে গল্পের লেখক পরিচিতি দেওয়া আছে, তোমরা পড়ে নিও। কারণ যিনি লিখেছেন তার সম্পর্কে জানলে আমাদের সেই বিষয়টা পড়তে ভালো লাগে বেশি। কারণ তিনি কেমন মানুষ ছিলেন, তার ভাবনা কেমন ছিল, তিনি কি কি কাজ করেছেন সে সম্পর্কে জানতে পারলে আমাদের আরো আগ্রহ হয় বিষয়টি সম্পর্কে। আমি তোমাদের জন্য অল্প একটুখানি লিখে এনেছি, সেটা দেখো। তোমরা লিখেও নিতে পারো তোমাদের বইতে, যেখানে লেখক পরিচিতি আছে তার পাশে। আমরা দেখব এই যে লেখক পরিচিতি। দেখো, লেখক পরিচিতিতে একদম ডান দিকে যে ছবি, পরিণত বয়সের ছবি, প্রভাত কুমার মুখোপাধ্যায়, তার নিজের স্বাক্ষর রয়েছে সেখানে বাংলায়। প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের অন্যতম যশস্বী কথাশিল্পী ছিলেন। কবিতা রচনার মধ্যে দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও তার জনপ্রিয়তা ছোট গল্পকার হিসেবেই। প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রভাবিত হয়েই তার গদ্য রচনার সূত্রপাত। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্পের মোট সংখ্যা 108টি। গল্পগুলি মোট 12টি গল্প সংকলনের অন্তর্ভুক্ত। তার গল্প সংকলনগুলি নবকথা 1899, ষোড়শী 1906, দেশীয় বিলাতি 1909, গল্পাঞ্জলি 1913, গল্পবিথি 1916, পত্রপুষ্প 1917, গহনার বাক্স ও অন্যান্য গল্প 1921, হতাশ প্রেমিক ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি যে বহু গল্পের রচয়িতা তিনি। 12টি গল্প সংকলন। জীবনের বিচিত্র অভিজ্ঞতায় প্রভাত কুমারের ছোট গল্পগুলিকে এক অনন্য মাত্রা দান করেছে। এই গল্প সম্ভারে মানুষের মনের ভিতরের অন্তর্দ্বন্দ্বের জটিলতা বা আবেগের গভীর ঘাত প্রতিঘাত তেমন পাওয়া যায় না। পরিবর্তে বাঙালি গার্হস্থ্য জীবনের ছোটখাটো দুঃখ, সুখ, অসঙ্গতি, পারিবারিক বিরোধের স্নিগ্ধ সহানুভূতিপূর্ণ রূপায়ণ এবং বাস্তব জীবনের নিখুঁত চিত্রণে লঘু কৌতুক রসে এই গল্পগুলি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমরা জানি যে প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের জীবনীকার, অন্যতম জীবনীকার। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় দীর্ঘদিন রবীন্দ্র সান্নিধ্য তিনি করেছেন এবং তার এই গল্পগুলি, এই যে বাঙালি গার্হস্থ্য জীবনে ছোটখাটো দুঃখ, সুখ, অসঙ্গতি এসব নিয়ে গড়ে উঠেছে। গহনার বাক্স আমরা সিনেমা হতে দেখেছি, তার দেবী এই গল্পটি সত্যজিৎ রায় তার চলচ্চিত্রায়ন করেছিলেন। তো আমরা আজকে যে গল্পটি পড়ব তারই লেখা এমনই একটি অসামান্য গল্প আদরিণী, যেখানে ওই যে হাতির ছবি দেখলাম, একটি হাতি
সে কেমন করে মানবেতর জীব হয়েও মানুষের কাছের হয়ে উঠেছে এবং সেও ফিরিয়ে দিয়েছে সেই আদর, সেই ভালোবাসা, সেই পারস্পরিক ভালোবাসার নিটোল বুনন এই আদরিণী গল্পের মধ্যে আমরা পাবো। গল্পটি বেশ বড়, 7টি পরিচ্ছেদ আছে। আমরা লাইন ধরে ধরে হয়তো একটা ক্লাসে সম্পূর্ণ পড়তে পারবো না, তাই তোমাদের জন্য একটু গল্প সার আমি লিখে এনেছি, এক ঝলক আমরা দেখে নিই। 10টি পয়েন্টে এই গল্প সার তোমাদের কাছে উপস্থাপিত করছি, দেখে নাও এক ঝলকে গল্পটি। জয়রাম মুখোপাধ্যায় 19 শতকের ইংরেজি না জানা একজন অভিজ্ঞ মুক্তার। তিনি আবেগপ্রবণ, স্তুতিপ্রিয় মানুষ। একদা নিজের জেদের বশে একটা হাতি কিনে ফেলেন, তার নাম আদরিণী। হাতি ঘরে এলো নানাবিধ মঙ্গলাচরণে, আদরে। সে হলো পরিবারের সদস্য। কালক্রমে নব্য ইংরেজি জানা উকিলদের সংখ্যাধিক্যে জয়রাম মুখোপাধ্যায়ের সুদিন চলে গেল। আয়ের চেয়ে ব্যয় বাড়ল, অথচ সমাধানের উপায় নেই। ঋণ বাড়ল মুক্তার বাবুর। হাতি পোষার ব্যয়ভার বহন করা দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। এক সময়ে আদরিণীকে পশু হাটে বিক্রি করা ছাড়া উপায় রইল না। প্রথমবারে হাটে বিক্রির চেষ্টা ব্যর্থ হলে পরে দূরবর্তী হাটে আদরিণীকে জয়রামের অনিচ্ছা সত্ত্বেও নিয়ে যাওয়া হলো। পথিমধ্যেই আদরিণী অসুস্থ হয়ে মারা গেল। 2 মাস পরে সেই শোকে মারা গেলেন মুক্তার জয়রাম মুখোপাধ্যায়। আমরা গল্পের মূলটুকু তো জানলাম। আদরিণীর নামকরণ কেন? আমরা দেখছি যে গল্প সারের পাশে একটি হাতির ছবি আছে। আদরিণী হাতির নাম, একটি হাতির নামে, মনুষ্যতর একটি প্রাণীর নামে গোটা গল্পের নাম। সে কেন্দ্রীয় চরিত্র, সে সম্পর্কে আমরা একটু জেনে নিই কেন এরকম নামকরণ। আমরা এখানে একটা ছবি দেখছি, একটি হাতি শিশু শাবক, সে মৃত অবস্থায় পথের পাশে পড়ে আছে। আমাদের মনে পড়ে যাচ্ছে আমাদের পাঠ্য আদরিণীকে। সমগ্র গল্পে আদরিণী কেবল নিছক পশু হয়েই থাকেনি, তার প্রতি জয়রাম বাবুর যেমন সন্তান সম বাৎসল্য প্রকাশিত হয়েছে, বিদায় বেলায় চোখের জল ফেলে আদরিণীও তেমনি জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। ভালোবাসার কোমল আশ্রয় ছেড়ে অন্যত্র সে যেতে চায়নি। গল্পের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত আবর্তিত হয়েছে আদরিণীকে কেন্দ্র করে। আদরিণী গল্পের মুখ্য চরিত্র, তাই নামকরণ হিসেবে আদরিণী যথার্থ এবং সার্থক হয়েছে বলা যায়। আমরা আদরিণী গল্পটির 7টি পরিচ্ছেদে বিভক্ত এই গল্পটির প্রথম পরিচ্ছেদ আমরা পড়ছি। তার প্রথম অনুচ্ছেদটি বিশেষ গুরুত্বপূর্ণ। আমি ছেলে মেয়েদের বলবো তোমরা হাতে পেন্সিল নিয়ে বসো, আমি বিশেষ বিশেষ জায়গা চিহ্নিত করতে বলবো, তোমরা চিহ্ন দিয়ে নিও, তাতে এমসিকিউর উত্তর করতে তোমাদের সুবিধা হবে। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মহাশয়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? দেখো কারা এসেছেন, কার কাছে এসেছেন, কি কারণে এসেছেন এবং তারা কি বললেন, সমস্ত তথ্যই আমরা এই প্রথম অনুচ্ছেদে পেয়ে গেলাম। পাড়ার নগেন ডাক্তার নাম এবং পেশা, আর জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু কখন এসেছিলেন? বিকেলে। তাদের যে আসবার আগমনের যে ভঙ্গিটি তা দেখে বোঝা যায় তারা বেশ আয়েসি মানুষ, বিলাসী মানুষ। তারা পান চিবাতে চিবাতে হাতের ছড়ি দুলিয়ে দুলিয়ে এসেছিলেন এবং কোথায় যাওয়ার জন্য নিমন্ত্রণের কথা বলতে এসেছিলেন? পীরগঞ্জের বাবুদের বাড়ি, আন্ডারলাইন করো। আর কিসের নিমন্ত্রণ? মেজবাবুর মেয়ের বিয়ে। ধুমধাম হবে, 2টি শব্দে তারা বলেছেন। সেই ধুমধামের যে বিশেষ রূপটি কেমন? বেনারস থেকে বাই আসছে আর কলকাতা থেকে খেমটা আসছে, এই জায়গাটাও আন্ডারলাইন করো। বেনারস থেকে বাই, বারাণসী থেকে
বাই আসছে। সেই বাই মানে বাইজি, এরা মূলত দেহ পসারিণী হলেও তারা কিন্তু সঙ্গীত এবং নৃত্যকলায়, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্যকলায় বিশেষ পারদর্শী হতেন। তখনকার দিনের ওই 18-19 শতকের যারা একটু ধনাঢ্য ব্যক্তি, রাজা বা জমিদার বা বিশেষ অর্থবান ব্যক্তিরা, তাদের বাড়ির বিভিন্ন শুভ অনুষ্ঠানে বিনোদনের জন্য 5 জনের সামনে একটি সভা প্রস্তুত করতে এদের ডেকে আনতেন। তারা নৃত্যগীত পরিবেশন করতেন সমস্ত রাত ধরে এবং তারা তার বিনিময়ে প্রচুর উপঢৌকন অর্থও পেতেন। তাহলে বেনারস থেকে বাই আসছে আর কলকাতা থেকে আসছে খেমটা। খেমটা এক ধরনের চটুল নৃত্যগীত। এই ছন্দ অনেকটা ওই ঠুংরির ছাদ ভাঙা বাইরা যেটা গাইতেন, সেই ঠুংরি বা খেয়াল ইত্যাদি, সেইটা থেকে একটুখানি তাল ভেঙে এই খেমটা নাচ তার প্রচলন হয়েছিল। কলকাতায় 19 শতকে খেমটা নাচের প্রচলন ছিল। তাহলে বেনারস থেকে এবং কলকাতা থেকে উভয় জায়গা থেকে কি কি নিয়ে আসা হচ্ছে বিনোদনের জন্য সেটা আমরা পেয়ে গেলাম। এবং আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি, এই যে প্রশ্ন, তা সেই প্রশ্নের জন্যই যে তারা আসেননি, যত গল্প এগোবে তত আমরা বুঝতে পারবো যে তারা আসলে অন্য উদ্দেশ্য নিয়ে এসেছেন। তারা অত্যন্ত আয়েশি মানুষ এবং তাদের যাতায়াতের পথটি যাতে সুগম হয়, সেই ব্যবস্থাটা যাতে এই আবেগ সর্বস্ব জয়রাম মুক্তার করে দেন, সেজন্যই তারা অত্যন্ত ধূর্ততার সঙ্গে তাকে উস্কানি দিতে এসেছেন। আমরা পরপর লাইনগুলো তো আজকের ক্লাসে, একটা ক্লাসে পড়া সম্ভব নয়, তোমরা নিশ্চয়ই পড়বে, কারণ না হলে কিন্তু গল্পের রস থেকে যেমন বঞ্চিত হবে, তেমনি এমসিকিউর উত্তরও যথাযথভাবে দিতে পারবে না। দেখো, দ্বিতীয় যে অনুচ্ছেদ, সেখানে জয়রাম মুক্তার বলছেন, অভিমান করে বলছেন যে আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার, এস্টেট ভূসম্পত্তি বা জমিদারি, 20 বছর অর্থাৎ 20 বছর ধরে জয়রাম মুক্তার আইনগত দিক দেখেন পীরগঞ্জের বাবুদের। তাহলে এটাও একটা তথ্য তোমরা আন্ডারলাইন করতে পারো। এবং অভিমান ভরে তিনি বলছেন, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? এখানে তার যে তীব্র অভিমান সেটা প্রকাশ পেয়েছে। মূলত তিনি আবেগ সর্বস্ব মানুষ। এবারে তারপরের যে অনুচ্ছেদ, জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে, কেননা অল্প করণেই তার তীব্র অভিমান উপস্থিত হয় ইত্যাদি ইত্যাদি। এবং তার সম্পর্কে, তার স্বভাব সম্পর্কে এই অনুচ্ছেদে বলা হয়েছে। আরো একটি কথা বলা হয়েছে যে এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়। এই জেলার সমস্ত মানুষই তার কাছে উপকৃত। তাই জয়রাম মুখোপাধ্যায়কে তার স্বভাবে এবং তার কর্মে এ জেলার সকলেই চেনে। তারপরে বলছেন যে, তিনি বলছেন পরের অনুচ্ছেদে, জয়রাম মুখোপাধ্যায় একটু নরম হয়ে বলছেন যে পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করা একটু কঠিন। কেন কঠিন? কেন কঠিন আন্ডারলাইন করে নেবে। চতুর্থ পরিচ্ছেদে, মানে অনুচ্ছেদে, প্রথম পরিচ্ছেদে চতুর্থ অনুচ্ছেদে, সোম-মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়। কাছারি মানে অফিস, অর্থাৎ তার কাজ কামাই হবে দুদিন, সোম এবং মঙ্গল। সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে, যেতে আসতে সময় লাগবে, তাই সোম-মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয় ইত্যাদি ইত্যাদি। তখন নগেনবাবু বলছেন যে গরুর গাড়ি করে যেতে গেলে আসতে দুদিন, যেতে দুদিন, পালকি করে যাওয়া যায় সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করে এলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞেস করি, তিনি যদি যান রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন এখন। এইটাই হচ্ছে উস্কানি। এজন্যই তারা এসছেন যে তারা খুব আরামে মুখুজ্জে মশাইয়ের সাথে যাতায়াত করবেন, একটা হাতি আনিয়ে দেওয়ার বায়না করলেন, আবদার করলেন। এবার এই যে আবদার করলেন, মুক্তার মশাই স্মিত মুখে সঙ্গে সঙ্গে তাতে সেই টোপেতে, সেই ফাঁদেতে কিন্তু তিনি পা দিলেন এবং বলছেন যে ঠিক আছে, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। তার মানে আমরা বুঝে নিচ্ছি যে সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এবং তারপরে তিনি বলছেন রহস্য করে, তিনি খুব নিশ্চিন্ত এ ব্যাপারে, নিশ্চিত এ ব্যাপারে যে তিনি 20 বছর ধরে তাদের বাধা মুক্তার, তিনি চাইলেই তারা হাতি পাঠাবেন। এবং বলছেন যে আমি যাব, এই পরিচ্ছেদের একেবারে শেষ অনুচ্ছেদে লিখেছেন যে যে আমি তো ভাই খেমটা শুনবার বয়স তো নেই, তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে, পগ্গ মানে পাগড়ি, একটি থেলো হুকো হাতে করে লোকজনকে অভ্যর্থনা করব, তোমরা বসে বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে। কেমন?
বলে তিনি নিজের রসিকতা নিজে হা হা করে হাসলেন। এই যে পেয়ালা মুঝে ভর দে, এটা একটা বিখ্যাত ঠুংরি তখনকার দিনের, খুবই প্রচলিত হয়েছিল। পেয়ালা মুঝে ভর দে এই গল্প 1913 সালে আমরা গল্প গ্রন্থটিকে প্রকাশিত হতে দেখেছি। আর তার আগে 1903 সালে বই হিসাবে প্রকাশিত হয়েছিল চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের। 1901 থেকে 1902 এই 2 সাল ধরে বঙ্গদর্শনেও ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। সেই চোখের বালিতে রবীন্দ্রনাথ মহেন্দ্র চরিত্রের মুখ দিয়ে এই কথাটা বলেছিলেন। মহেন্দ্র রসিকতা করে বিনোদিনীকে বলছেন পেয়ালা মুঝে ভর দে। এবং শুনলে আশ্চর্য লাগে যে আজ থেকে প্রায় 225 বছর আগে, অর্থাৎ কথোপকথন বলে যে প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থটি উইলিয়াম কেরি তিনি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ করেছিলেন, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে কেরি সাহেবের সেই বইটাতে এরকম একটা কথা আছে, প্রথম যে বাংলা শিখছেন যারা, সেখানেও আছে পেয়ালা ভর দে, এরকম শব্দটা রয়েছে। অর্থাৎ এই ঠুংরি যে বহুদিন ধরে প্রচলিত ছিল সেটা আমরা বুঝতে পারছি, সেই কথাটাই এখানে আমরা পাচ্ছি। পেয়ালা মুঝে ভর দে, অর্থাৎ তিনি সংযত মানুষ, কিন্তু তিনি এটাও জানেন যে তাদের কেমন রুচি এবং তাদের বয়স অল্প। নগেন ডাক্তার কুঞ্জবিহারী, এটুকু আমরা পড়লাম। দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম লাইনটি তোমরা আন্ডারলাইন করবে, পরদিন রবিবার, এটা আন্ডারলাইন করবে, পরদিন রবিবার। তাহলে এই যেদিন ওরা কথা বলতে এসেছিল সেদিন তাহলে কি বার? শনিবার। ওরা কেন এসছে এ কথা বলতে? কারণ মাঝখানে একটা দিন আছে, এর মধ্যে ব্যবস্থা হয়ে যাবে এবং সোমবার মেজবাবুর মেয়ের বিয়েতে তারা যেতে পারবে। তো সেখানে এই যে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদ, সেখানে দেখো চতুর্থ লাইনে তোমরা একটু আন্ডারলাইন করে নাও, মহারাজের নাম কি? কার কাছে আবেদন করলেন হাতি আনার জন্য? পীরগঞ্জের যে যিনি মহারাজ রায় বাহাদুর, তার নাম হচ্ছে শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর। কেমন? নরেশচন্দ্র রায় চৌধুরী, এটা একটু আন্ডারলাইন করে দাও, পীরগঞ্জের জমিদার বাবুর নাম। এবং তিনি চিঠিতে লিখলেন 2-3 দিনের জন্য, 2-3 দিন, এটাও একটু আন্ডারলাইন করো, 2-3 দিনের যেতে আসতে সময় লাগবে, অর্থাৎ যাতায়াত উভয়তের জন্যই সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। এইবারে তার পরের অনুচ্ছেদে জয়রাম মুখোপাধ্যায়ের সম্পর্কে বলা হয়েছে। তার বয়স 50 পার হয়েছে, 50 বছর পেরিয়ে গেছেন। এবার তাকে দেখতে কেমন এই গোটা অনুচ্ছেদ জুড়ে, অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আরেকটু পরিষ্কার হইলেই গৌর বর্ণ বলা যাইতে পারিত, গোপগুলি মোটা মোটা ইত্যাদি। এই জায়গাটা তোমরা এই অনুচ্ছেদটা পুরোটাই ব্র্যাকেট দিয়ে রাখো। জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব আমরা কিঞ্চিত জেনেছি, তার বাহ্যিক চেহারার বর্ণনা আমরা জানতে পাচ্ছি এবং সেই চেহারার সঙ্গে তার স্বভাবেরও মিল আছে। তারপরের অনুচ্ছেদে বলা হয়েছে ইহার আদি বাস যশোর জেলায়, অর্থাৎ এখনকার যা বাংলাদেশ, সেখানে তার বসবাস ছিল। তিনি প্রথম যখন মুক্তারি করতে এসেছেন তখন পদ্মা পার হয়ে নৌকা পথে, কিছুটা গরু গাড়িতে, কতটা পদব্রজে মানে পায়ে হেঁটে তিনি এসেছিলেন। তার হাতে কি কি ছিল সেই সময়ে? ক্যাম্বিসের ব্যাগ এবং পিতলের ঘটি, এ দুটো আন্ডারলাইন করো। আমি এভাবে বলছি জানি এতে গল্পের রসভঙ্গ হয়, কিন্তু এমসিকিউ প্রশ্ন এভাবে কিন্তু আসে, তোমরা এরম নিখুঁতভাবে পড়ো, হয়তো আরো অনেক কিছু এভাবে খুঁজে পাবে, প্রত্যেকটি লাইন ধরে ধরে কিন্তু পড়তে হবে। তো ক্যাম্বিসের ব্যাগ আর পিতলের ঘটি নিয়ে এসছেন, আর সেই জয়রাম মুখোপাধ্যায় মুক্তারি করে নিজে হাতে রেঁধে বেড়ে খেয়ে তিনি মুক্তারি করে, এখন তার অবস্থা কিরকম? পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিয়াছি তখন এই জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হয়েছে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তারা কেউ হটাইতে পারে নাই, তখনও তিনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। এই তার বর্তমান অবস্থা, এটা আমরা জানতে পারছি। এইবারে তার পরের পৃষ্ঠায় 5 নম্বর পৃষ্ঠায় দেখো লেখক বলছেন যে তার হৃদয়টা অত্যন্ত কোমল এবং স্নেহপ্রবণ হলেও মেজাজটা রুক্ষ। আমরা সেই রুক্ষ মেজাজের পরিচয় পাবো। যৌবনকালে এই বদরাগী ছিলেন। এই যে 5 নম্বর পৃষ্ঠা, সেই 5 নম্বর পৃষ্ঠার প্রথম বেশ বড় একটা অনুচ্ছেদ জুড়ে তার বদরাগের বর্ণনা আছে। এই জায়গাটা খুব ভালো করে পড়ো। সেখানে বলা আছে সেই অনুচ্ছেদের একদম শেষে যে সবশুদ্ধ 1700 টাকা ব্যয় করে তিনি 5 টাকা জরিমানার হুকুম রহিত করেছিলেন।
অর্থাৎ তিনি যে ভীষণ আবেগ সর্বস্ব মানুষ, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আবেগের পিছনে ছোটেন, সেটা কিন্তু তার পূর্ব পরিচয় আমরা এখানে পেলাম। আমরা এবার দেখব আমাদের আজকের গল্পে, পাঠ্য গল্পে, সেই হিতাহিত জ্ঞান শূন্য আবেগ কিভাবে তাকে চালিত করেছে। কিন্তু শুধু যে হিতাহিত জ্ঞান শূন্যতা, রুক্ষ মেজাজ, এমনটাই নয়, তিনি আরো অন্যরকমও ছিলেন। সেটাও লেখক আমাদের বলছেন ঠিক তার পরের অনুচ্ছেদে, যে অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, পারিশ্রমিক ছাড়াই তিনি করে দিতেন, এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিতেন। এই যে তিনি আবেগ সর্বস্ব মানুষ, নিজের হিত দেখে চালাকির দ্বারা তিনি কোনো কাজ করেন না। এবারে আমরা জানতে পারছি যে সন্ধ্যার কিছু পূর্বে, ওই দিনই রবিবার দিন, জানা গেল যে সেই পত্রবাহক ভৃত্য সে ফিরে এসে বলল যে হাতি পাওয়া গেল না, এবং দেওয়ানজিকে চিঠি দিলাম, তিনি গিয়ে মহারাজকে দিলেন, কিন্তু পাওয়া গেল না, হাতি পাওয়া গেল না। এই কথা শুনে পরের পৃষ্ঠায়, যে ক্ষোভে, রোষে, লজ্জায় একেবারে যেন ক্ষিপ্তপ্রায় হয়ে উঠলেন তিনি। তার ক্ষোভ রোষের কিন্তু আসলে কারণ ছিল না, কিন্তু তিনি মনে করছেন যে 20 বছরের বাদা মুক্তার, তার সব কথাই বাবুরা শুনবেন, তার মুখ রক্ষা হলো না, এটাই তিনি ভেবে তিনি ভীষণ রেগে উঠলেন। আর তিনি, তাকে সমবেত যারা ছিল তারা বলতে লাগলো যে গরুর গাড়ি ভাড়া করে বেরিয়ে যান, 10টা 11টার সময় রাত্রে, পরের দিন ঠিক পৌঁছে যাবেন। এইখানে বলা আছে ইমামউদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। এই জায়গাটা একটু আন্ডারলাইন করবে, কার বলদের কথা বলা হয়েছিল? ইমামউদ্দিন শেখ, তার একজোড়া নতুন বলদ, তারা খুব দ্রুত যায়, গরুর গাড়িতে করে যেতে বলা হচ্ছে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া কি বললেন? এইখানেও আবার তার হিতাহিত জ্ঞান শূন্য আবেগের কথা বলা আছে। বলছেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হবে না। দ্বিতীয় পরিচ্ছেদের একদম শেষ অনুচ্ছেদে তার এই জয়রাম মুক্তারের কথা আমরা, সিদ্ধান্ত আমরা জানতে পারলাম। তৃতীয় পরিচ্ছেদে দেখা গেল শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, এটা আন্ডারলাইন করে রাখো। তখন বড় লোকদের বাড়িতে হাতি থাকতো। তো সেরকম বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, তৃতীয় পরিচ্ছেদে প্রথম অনুচ্ছেদের শেষ লাইন। বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। মাদি হাতি অর্থাৎ মেয়ে হাতি, হস্তিনী, বীরপুরের উমাচরণ লাহিড়ি, আন্ডারলাইন করো। কত টাকায়? 2000 টাকা, এটাও একটু আন্ডারলাইন করে রেখো। 2000 টাকায় জয়রাম মুক্তার একটি হাতি কিনে বসলেন, এবং তিনি বললেন কুছ পারোয়া নেই, তাই কিনবো। অর্থাৎ তিনি ওই যে আবেগ সর্বস্ব মানুষ। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, এটাও আন্ডারলাইন করো। পরদিন অর্থাৎ সোমবার, যেদিন তাদের যাওয়ার কথা, সেদিন সকাল 7টার সময় হস্তিনী এলো, তাহার নাম আদরিনী, আন্ডারলাইন। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বোঝাপড়া হয়ে গেল, টাকা লেনদেন হয়ে গেল, এবং হাতি এসে পড়েছে। হাতি থাকতো জমিদারদের, আমরা আগেই পড়লাম এই অনুচ্ছেদ, এই পরিচ্ছেদে। সেইখানে হাতি এলে সমস্ত বালক বালিকা বৈঠকখানায় এলো, এবং নানান রকম কাণ্ড সেখানে ঘটছিল। যে কাণ্ড তার বাড়ি থেকে ঘটছে সেটা অত্যন্ত একটি মঙ্গলাচরণ। সবাই তাকে, যেমন বাড়িতে নতুন মানুষ এলে আদর যত্ন আতিথেয়তা করে, তেমনি হাতি এসেছে বলে আদর যত্ন চললো। তৃতীয় পরিচ্ছেদে আমরা পাই, একদম দেখো লেখা আছে যে মুখুজ্জে মহাশয় বিপত্নিক, অর্থাৎ তার স্ত্রী গত হয়েছেন, মারা গেছেন, আন্ডারলাইন করো। মুখুজ্জে মহাশয় বিপত্নিক, তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসলেন। তার বড় বউ, বড় ছেলের বউ, তিনি হাতিকে বরণ করে নিলেন। এবং কিভাবে বরণ করলেন এই অনুচ্ছেদটা জুড়েই লেখা হয়েছে। তোমরা এই জায়গাটা খুব ভালো করে পড়ে আন্ডারলাইন দিয়ে রাখবে যে কিভাবে কি কি উপকরণ দিয়ে তাকে বরণ করা হলো। এবং নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরের দিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়া গেলেন। এইখানেই দেখো, একে তো তিনি হাতিতে করে গেছেন, এসছেন, সেটা তো তার যাবেন বলেছিলেন, তাই মুখ রক্ষা, তাই দায় রক্ষা সবই হলো। কিন্তু পরের দিন, অর্থাৎ অত রাজা নরেশচন্দ্র বা জমিদার
তিনি হয়তো বুঝতে পারেননি ব্যাপারটা যে হাতি না পাঠালেও হাতিতে করেই এসছেন এবং সেটা তার নিজের কেনা হাতি, সেটা জানান দিতে তার পরের দিন আবার তিনি পীরগঞ্জে গেলেন এবং মহারাজের সামনে দাঁড়িয়ে বললেন যে সেটা হুজুর বাহাদুরেরই হাতি, আপনার এলাকায় থাকি যখন, আপনার অধীনে থাকি যখন, তাহলে আপনারই হাতি। এমন করে তিনি একটু ব্যঙ্গ করলেন এবং শ্লেষ সূচক মন্তব্য করে সন্ধেবেলায় গৃহে ফিরে বৈঠকখানায় বসে বন্ধু মণ্ডলীর কাছে সে কথা বড় করে ফলাও করে বললেন এবং হৃদয় হইতে সমস্ত ক্ষোভ লজ্জা তাহার মুছিয়া গেল। এই যে তিনি আবেগ সর্বস্ব মানুষ, তার প্রমাণ আমরা আবারও পেলাম। চতুর্থ পরিচ্ছেদে আবার যাই। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হয়েছে। এই যে পীরগঞ্জের রাজবাড়িতে যাওয়া, সেই হাতি কেনা, তারপর 5 বছর, এটা একটু আন্ডারলাইন করবে। 5টি বছর অতীত হয়েছে। 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থারও পরিবর্তন হয়েছে। তার অবস্থার কেমন পরিবর্তন হয়েছে আমরা জানি পরের অনুচ্ছেদে, যে নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে, শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর কদর আর নাই, তার ব্যবসা কমে যাচ্ছে। তার 3টি ছেলে, এই জায়গাটা আন্ডারলাইন করবে, তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশ বৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। তাহলে তিনি তাদের উপর নির্ভর করতে পারেন না। তিনি মুক্তার নিজের চেষ্টায় তিনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠা দিয়েছেন। তার 2জন ছেলে, প্রথম 2 ছেলে, তারা একেবারেই মূর্খ এবং অলস, তারা বংশ বৃদ্ধি ছাড়া আর কোনো কাজ করে না, অর্থাৎ একটার পর একটা ছেলেপুলে হয়, তাদের আর কিছু কাজ নেই। আর কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয়, এই মাত্র ভরসা। তাহলে এই মাত্র ভরসা আন্ডারলাইন করো, কি কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়ছে, সে যদি মানুষ হয়। এবারে দেখো এই মানে পরের অনুচ্ছেদে বলছেন যে মুখোপাধ্যায় মশাই পাগড়ি বাঁধতেন, তিনি সামলা মাথায় দিতেন না, কিন্তু সেকালের মুক্তাটা কেউ সামলা মাথায় দিতেন না। কিন্তু এখন যারা নতুন মুক্তার অবস্থায় এসছেন, যাদের তিনি ছোট্ট অবস্থায় দেখেছেন, উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তারা একেবারে বাচ্চা দেখেছেন, তারা সামলা মাথায় দিয়ে আসছে। সামলা এক ধরনের সম্মান সূচক পাগড়ি, ঠিক নয়, এক ধরনের মাথায় পরার জিনিস। তোমরা বঙ্কিমচন্দ্র বা রাজা রামমোহন রায়ের ছবি যদি দেখো, সেখানে দেখবে তাদের মাথায় ওই এঁটে বসা আছে সামলা। খুবই উচ্চ পদাধিকারী রাজ কর্মচারীরা সামলা মাথায় দিতেন। তো তিনি তো ইংরেজি জানতেন না, এই সমস্ত ব্যাপারে তার একটু তখন কিন্তু বসার কমতে লাগলো, কারণ তারা বিশ্বাস করতো ওই নতুন যারা সামলা মাথায় দিয়ে আসতো, নতুন ইংরেজি জানা মুক্তাররা, ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে, এটা আন্ডারলাইন করবে। এইবারে তিনি ভাবলেন যে এবার তিনি অবসর নেবেন। প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? তাহলে 5 বৎসর পরের কথা, তখন তার 60 বছর বয়স। তাহলে 50 বছর পেরিয়েছেন যে আমরা জেনেছিলাম 5 বছর আগে, তার মানে তার 55 বছর বয়স ছিল। 55 বছর বয়সে একজন পরিণত মানুষ হিসেবে তিনি কিন্তু সেই পরিণমনের পরিচয় দেননি, তিনি কিন্তু ওইভাবে হাতি কিনে বসেছিলেন এবং 2000 টাকা খরচা করে, অথচ তার ছেলেরা কেউ মানুষ হয়নি, 2জন ছেলে, আরেকজন ছেলে পড়ছে। এবার তিনি আজকাল করে আরো 1 বছর তার কাটিয়ে দিলেন, এইভাবে করবো কি করবো না এসব করে অবসর নেওয়ার। তার মানে তার 61 বছর বয়স। এই সময় দায়রায় একটি খুনি মকদ্দমা উপস্থিত হইল। সেই মকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার নিযুক্ত করলো। তার খুনি মকদ্দমা দায়রায় নিযুক্ত হয়েছে এবং নতুন ইংরেজ জজ তারই এজলাসে বিচার 3 দিন যাবত মোকদ্দমা চলিল। এগুলো আন্ডারলাইন করো। 3 দিন যাবত সেই মোকদ্দমা, তার জীবনের শেষ মোকদ্দমা চলল এবং সেখানে তিনি বললেন, মোক্তার মশাই উঠে বললেন যে জজ সাহেব বাহাদুর এবং এসএসআর মহোদয়গণ, এই জায়গাগুলো আন্ডারলাইন করবে। এসএসআর হচ্ছে যিনি যারা বিচারপতিকে পরামর্শ দেন, তার সঙ্গে কাজ করেন, সহকারী। হ্যাঁ, তো সেইখানে তিনি জিতলেন। এখানে আরো একটি শব্দ আছে যে পেশকার বলছে যে তিনি উকিল নয়, তার নাম জয়রাম মুখার্জি। পেশকার, এসএসআর, এস্টেট, এই সমস্ত এজলাস, এই শব্দগুলি সম্পর্কে আমি তোমাদের লিখে দেব, শব্দার্থ লিখে দেব, তোমরা ইচ্ছা করলে বইয়ের পাশে পাশে লিখে নিতে পারো। এই কথা শুনে মুখোপাধ্যায় মশাই, তার ডাগর দুটো চক্ষু জলে পরিপূর্ণ হয়ে গেল। তিনি
বলে, না হুজুর, আমি উকিল না, মুক্তার মাত্র ইত্যাদি। তিনি বিনয়ের অবতার, সত্যি তিনি অত্যন্ত বিনয়ী মানুষ। তিনি বললেন যে এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করছে, হুজুর হাইকোর্টে জজ হন, এসব তিনি বললেন। তিনি তো আবেগ সর্বস্ব মানুষ, এবং এজলাস থেকে অর্থাৎ বিচারালয় থেকে বাহির হইয়া আসলেন। ইহার পর তিনি আর কাছারি যান নাই, অর্থাৎ তার আর তিনি অফিসে যাননি। এটা আমরা চতুর্থ পরিচ্ছেদে এই ঘটনা দেখলাম, যে তারপর তিনি আর কখনো অফিসে যাননি, অর্থাৎ 61 বছর বয়স পর্যন্ত তিনি মুক্তার হিসেবে কাজ করেছেন। পঞ্চম পরিচ্ছেদ অত্যন্ত ছোট্ট পরিচ্ছেদ, সেখানে দেখছি কায়ক ক্লেশে তার সংসার চলছে। যে পরিমাণ তিনি ব্যয় সংকোচ করবেন ভেবেছিলেন সেটা হচ্ছে না, কারণ কোম্পানির কাগজের সংখ্যা কমছে, অর্থাৎ কোম্পানি থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তিনি যে সমস্ত কাগজ অর্থাৎ সার্টিফিকেট কিনেছিলেন সেগুলো বিক্রি করে করে তার দিন চলছে, তাই কাগজের সংখ্যা কমে যাচ্ছে, আর মূলধনে হাত পড়েছে তার। এবং তখন অনেকেই তাকে কি বলছে যে আর কেন, এবার হাতিটিকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা খরচ বেঁচে যাবে। কারণ একজন হাতি পোষার খরচ, লোকে বলেই অনেকটা টাকা বেশি খরচ, সে অনেক বেশি খায়, তার খোরাকি অনেক, সুতরাং তাকে বিক্রি করে দিন এবার। আর জয়রাম মুখোপাধ্যায় কিন্তু তাতে সম্মত হচ্ছেন না, তিনি তো সন্তানবৎ ভালোবাসেন। মুখুজ্জে মহাশয় উত্তর করিতে থাকেন, তার চেয়ে বলো না তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়েছে, এদের বিক্রি করে দিই। দেখো, তিনি কিন্তু ছেলে মেয়ে নাতি নাতনিদের সঙ্গে আদরিনীকে একই রকম জায়গায় বসান, একই স্থান দেন। তো এরপরে কিন্তু তিনি এইভাবেও তো তিনি চলতে পারছেন না, তখন তিনি হাতি ভাড়ার বিজ্ঞাপন, অনেকে তাকে বললো যে তাহলে হাতিটা ভাড়া দিন, তখন তিনি ভাড়ার বিজ্ঞাপন দিলেন। বিয়ের শোভাযাত্রা ইত্যাদি ইত্যাদিতে কাজের জন্য নিম্ন স্বাক্ষরকারীর নিকট আদরিনী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হবে, এই রকম ভাড়া নিম্ন ঠিকানায় তত্ত্ব করতে হবে, খোঁজ নিতে বলা হচ্ছে। এবং ঠিকানাটা হচ্ছে শ্রী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার চৌধুরী পাড়া, তাহলে চৌধুরী পাড়ায় তার নিবাস। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে, এই জায়গাটা একটু আন্ডারলাইন করবে, হস্তি ভাড়ার বিজ্ঞাপন এবং কি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আর কোথায় কোথায় সেটা দেওয়া হয়েছিল। শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হলো। অর্থাৎ হাতিকে এবার তিনি ভাড়া দেবেন, একেবারে তাকে বিক্রি করে দিতে পাচ্ছেন না, কিন্তু তার উপর নির্ভর করছেন, যতই তার কষ্ট হোক তিনি এটাতে রাজি হলেন। দেখো, এইরকম হাতিকে নিয়ে, হাতিকে এত ভালোবাসেন তিনি, সেইভাবে আসামের গোয়ালপাড়ায় এরকম হাতি ধরার গান আমরা পাই, খুবই বিখ্যাত গান, তোমরা হয়তো অনেকে শুনেও থাকবে। আমাদের বেথুন স্কুলের প্রাক্তন বাংলা শিক্ষিকা শ্রীমতী পূরবী ভট্টাচার্য, তিনি এইসব গান করেন, আরো বিভিন্ন রকম লোকগীতিতে তিনি অত্যন্ত দক্ষ। তার কণ্ঠে আমরা এই গানটি একটু শুনে নেব, তোমাদের জন্য গানটির সামান্য একটু অংশ আমি এনেছি। হস্তির কন্যা বলে সেই গান আমরা একটু শুনে নিই, আসামের গোয়ালপাড়ার গান, চলো শুনি। হস্তির কন্যা, হস্তির কন্যা, বামুনের নারী, মাথায় নিয়া তাম কলসিও, সখী হস্তে সোনার ঝাড়ি, সখীও অমর হায় হস্তির কন্যা রে, গানি কো দয়া নাই সকলা দিয়া রে। সাতটিরা তুলিয়ার কন্যা ছাড়িয়া দিলেন মা, মাথার উপর কাল টিকিও, সখী করে পঞ্চরাও সখীও অমর হায় হস্তির কন্যা রে, গানি কো দয়া নাই সকলা দিয়া রে, গানি কো দয়া নাই সকলা দিয়া রে। আমরা শুনে নিলাম পূরবীদির কণ্ঠে এই গানের একটুখানি অংশ। আমরা দেখলাম যে দোতারায়
শিল্পীকে সঙ্গত করেছেন শ্রী শুভব্রত সেন এবং ঢোলে সঙ্গত করেছেন শ্রী দেবীপ্রসাদ মণ্ডল। তাদের আমাদের সকৃতজ্ঞ ধন্যবাদ। এবং ছেলেমেয়েরা যারা গানটা শুনলে, তোমরা ইউটিউবেও পাবে এই গান, হস্তির কন্যা, বিখ্যাত গান, আসামের গোয়ালপাড়া অঞ্চলের হাতি ধরার গান, যে খানিক দয়াও নেই মাহুতের। আমরা এখানে এই জায়গাটা যে পড়ছি, সেই রকম যেন মুখোপাধ্যায় মশাইয়ের মনের কথাই যেন ফুটে উঠছে। উপায় নেই, তাই হাতি ভাড়া দেওয়া হচ্ছে। আমরা আবার চলো পড়ায় ফিরি। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া করিতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায় মশাইয়ের জ্যেষ্ঠ পৌত্রটি অর্থাৎ বড় নাতি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদি খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। প্রতিদিন 5-7 টাকা শুধুমাত্র ডাক্তারের খরচ, ঔষধপত্র খরচ ইত্যাদিতে। মাসখানেক পর বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল, একটুখানি সে সুস্থ হলো। কিন্তু বড় বধূ মেজ বধূ উভয়ই অন্তঃসত্ত্বা, তাদের সন্তানাদি হবে, তার একটা খরচ আছে, এবং কয়েক মাস পরেই আরো 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। তার মানে 15-20 টাকায় কি করে এত বড় সংসার চলবে? এদিকে জ্যেষ্ঠা পৌত্রী, তার মানে জ্যেষ্ঠ পৌত্র যেমন অসুস্থ হয়েছিল, তার চিকিৎসার জন্য ব্যয় হলো। আমরা দেখছি জ্যেষ্ঠা পৌত্রী, তার যে বড় নাতনি, সে 12 বর্ষে পদার্পণ করিয়াছে। তোমরা জানো যে 19 শতকে বাল্য বিবাহ হতো, মেয়েদের একেবারে ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া হতো। তাহলে 12 বছর মানে তাদের বিয়ের বয়স হচ্ছে। এখন হয়তো তোমাদের হাসি পায় ব্যাপারটা শুনলে, যে এইটুকু শিশু 12 বছর 6-7-এ পড়ে, সেইটুকু বাচ্চাকে কি বিয়ে দেবে? মেয়েদের তো তখন পড়াশোনার ব্যাপার ছিলই না স্কুলে গিয়ে, আর ওইটুকু বয়সে 9-10 বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তো 12 বছর হয়ে গেছে, তো সুতরাং এর বিয়ে দিতে হবে। পাত্র যে মিলছে না তা নয়, সম্বন্ধ আসছে, কিন্তু তারা তাদের প্রচুর খাই, কথাটা বলা হয়েছে, তাদের খাই শুনিয়া চক্ষুস্থির হইয়া, অর্থাৎ কন্যাপণ দিতে হয়, অনেক টাকা দিতে হবে। তো চক্ষুস্থির হয়ে যায়, কিন্তু কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, অর্থাৎ মেয়ের বিয়ে হোক বা না হোক, কন্যার পিতা যে অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র, তার কিন্তু এই ব্যাপারে কোনো তাপ নেই। সে কি করে, নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজায়, ফুলুট মানে বাঁশি বাজিয়ে সে বেড়ায়, যত দায় 60 বৎসরের বুড়ার ঘাড়ে। তাহলে বড় ছেলেটি কেমন সেটা জানতে এই জায়গাটা একটু আন্ডারলাইন করে নিতে পারো, যে নেশা ভাঙ করে তাস পাশা খেলে ফুলুট বাজিয়ে, এই জায়গাটা আন্ডারলাইন করে নাও। আর এক জায়গায় বিয়ে স্থির হলো, এইখানে আবার আন্ডারলাইন করতে বলবো, পাত্রটি রাজশাহী কলেজে LA পড়িতেছে, অর্থাৎ সেও আইন পড়ছে, LA পড়ছে, খাইবার পরিবার সংস্থান আছে, তাহারা 2000 টাকা চাহে, 2000 টাকা তাদের পণ চাই। নিজেদের খরচ 500, বিয়ে দিতে গেলেও তো খরচা করতে হবে, তাই মোট 2500 টাকা লাগবে। আমরা জেনেছি হাতিটা কিনেছিল 2000 টাকায়, এবং সকলেই তাকে উস্কানি দিচ্ছেন যে হাতিটিকে এবার বিক্রি করে ফেলো। এইবারে দেখো, তাকে কিন্তু হাতিটিকে ভাড়া দিয়েও 15-20 টাকার বেশি এক মাসে রোজগার হচ্ছে না। কোম্পানির কাগজের বান্ডিল দিনে দিনে ক্ষীণ হইতেছে, আরো মূলধন ভেঙে ফেলছেন তিনি, উপায় নেই। তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরো নাতনিরা আছে, তাহলে একজন নাতনির বিয়ে দিলে হবে না, বাবারা মানে তাদের বাবারা কোনো দায়িত্ব নেয় না, তো সুতরাং মুখোপাধ্যায় মশাইকে তো পরের দিকে আবারও ব্যবস্থা করতে হবে। তাই একটি নাতনির বিয়ের জন্য কোম্পানির সমস্ত কাগজ তিনি ভাঙিয়ে ফেলতে পারেন না। তাই কি করছেন, এইবারে তিনি ভাবছেন। তার সঙ্গে সঙ্গে হলো কি, ভাবনা চিন্তায় তার নিজের শরীর তো খারাপ হচ্ছে। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে, বিএ পাশ করতে পারেনি। তাহলে যার দিকে তাকিয়ে তার আশা ভরসা ছিল, একমাত্র আশা ভরসা, সেই কনিষ্ঠ পুত্র বিএ ফেল করেছে, পাশ করতে পারেনি। সুতরাং আর তো কিছু করা নেই। এবার বন্ধুগণ বলতে লাগলেন কি, যে অবস্থা বুঝে তো কাজ করতে হয়, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, আন্ডারলাইন করে নাও, বন্ধুরা তাকে বলছে। মুখোপাধ্যায় মশাই উত্তর দেন না, 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন, এমন কথা বলছেন বন্ধুরা। ছোট ছিল, বাচ্চা হাতি,
5 বছর আগে তিনি কিনেছিলেন, সে বাচ্চা হাতিটা বড় হয়েছে, তার দামও বেড়েছে। হ্যাঁ, সুতরাং 3000 টাকা পাবেন, 2500 টাকা বিয়ের খরচ। আপনি তাহলে সহজেই এই কাজটা করে উঠতে পারবেন, বিক্রি করে দিন। বন্ধুরা বুঝালেন, আপনি তো বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, তার আর উপায় কি? এমন করে বোঝালেন। মেয়ে তো বিক্রি করে দেওয়া হচ্ছে না, কিন্তু তারা এমনটা বোঝালেন, যেহেতু তারা জানেন মুখোপাধ্যায় মশাই তাকে সন্তানের মতোই ভালোবাসেন। তো এবারে বন্ধুরা সেটা বলেন। আমরা এ পর্যন্ত যা পড়লাম সেই অংশের কয়েকটি শব্দের অর্থ একটু দেখে নেব, চলো, তারপর বাকিটুকু আবার আমরা পড়ব। পাঠ্য গল্পের কয়েকটি শব্দের অর্থ। মুক্তার, একজন আইন ব্যবসায়ী যিনি উকিলের সহায়তা করেন। একাধিক মোকদ্দমা সুষ্ঠুভাবে চালাতে হয় উকিলের নিয়োজিত কর্মচারী মুক্তার, তারাই চালান। আদরিণী গল্পের প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায় পেশায় একজন মুক্তার ছিলেন। কোম্পানির কাগজ, বারে বারে এই শব্দটা আমরা শুনছি। কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায় লগ্নি করার দরপত্র। পরাধীন ভারতে বিত্তবান ব্যক্তিরা কোম্পানির ব্যবসায় অর্থে বিনিয়োগ করতেন এবং তার পরিবর্তে প্রমাণ হিসেবে মিলত একটি দরপত্র অর্থাৎ কোম্পানির কাগজ। যেমন এখন শেয়ার কেনা হয়, সেই শেয়ার পেপার বলতে পারো। এজলাস, এজলাসের অর্থ বিচারালয়। দায়রা, আইনের পরিভাষায় এটি একটি জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত, তাকে দায়রা আদালত বলে। আমরা দেখেছিলাম যে খুনের মোকদ্দমা এসেছিল সেই দায়রা আদালতে। পেশকার, পেশকার বানান আমরা এখানে পেয়েছি, এইভাবে পুরনো বানানটাই আমি রেখেছি, কিন্তু তোমাদের বইতে এখন যেভাবে পেশকার লেখা হয় তালব্য স দিয়ে লেখা আছে, তোমরা সেটাই লিখবে। আদালতের প্রধান করণিক বা কেরানি, বিচারকের সামনে তিনি মামলা এবং শুনানির কাগজপত্র পেশ করেন। এছাড়াও আদালতের নথিপত্র, শিলমোহরের রক্ষণাবেক্ষণ, রায় এবং আদেশ নথিভুক্ত করার দায় থাকে তার উপরে। এইটুকু আমরা জেনে নিলাম। এরপর আবার চলো পড়ি। এইবারে তাদের সকলের কথায় জয়রাম মুখোপাধ্যায় নাচার হয়ে রাজি হলেন। কি করবেন, আর তো উপায় নেই। এবারে তিনি বললেন সবারই যখন সেই মত, তাহলে দাও, মেলায় পাঠিয়ে দাও। মেলায় তিনি পাঠাচ্ছেন। মাহুত যাবে, মুখোপাধ্যায় মশাইয়ের মধ্যম পুত্র সঙ্গে যাবেন। তাহলে ছেলেরা আর কোনো কাজ না করুক, হাতি বিক্রি হবে, টাকা আনবে, সেখানে মেজ ছেলে যেতে রাজি হয়েছে। সেখানে চৈত্র সংক্রান্তির পূর্বে, দিন 15 পূর্বে আরম্ভ হয় সে মেলা। সেখানে তিনি পাঠাচ্ছেন হাতিকে এবং যাওয়ার আগে হাতি ভোজন করছে। আমরা দেখছি যে হাতির পাঠানো হচ্ছে মেলায় বিক্রি করতে। এবং যাত্রার দিন সকালবেলায় মুখোপাধ্যায় মশাই তিনি কি করলেন, হাতিকে 2 টাকার রসগোল্লা এনে সেই হাঁড়ি ধরে একটা একটা করে তাকে খাওয়ালে। তার যে ডাল পালা এসব মামুলি খাদ্য ছিল যা সে রোজই খেত, তারপরে তিনি এই রসগোল্লা খাওয়ালেন। এই জায়গাটা আন্ডারলাইন করবে, 2 টাকার রসগোল্লা। 2 টাকা মানে তখনকার দিনে 2 টাকা মানে হয়তো এখনকার দিনে 2000 টাকাও হতে পারে। সেই রসগোল্লা খাওয়ানো হলো এবং বললেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরে বিক্রি করার কথা বলতে পারলেন না, যে যাও তোমায় বিক্রি করা হচ্ছে, এই কথা তিনি বলতে পারলেন না। বামুনহাটের মেলা দেখে এসো, তাই আমরা বুঝতে পারি যে কোথায় যাচ্ছে সে, হাতি বিক্রি হতে বামুনহাটের মেলায়। এরপর 6ষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণী তার নাতনি, বিয়ের সব কথাবার্তা পাকা হয়েছে। বিয়ের দিন কবে? 10ই জ্যৈষ্ঠ, শুভ কার্যের দিন। এইটা আন্ডারলাইন করো, 10ই জ্যৈষ্ঠ। বৈশাখ পড়লে উভয় পক্ষের আশীর্বাদও হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা এলেই গহনা গড়াইতে দেওয়া হবে। এবার 1লা বৈশাখ সন্ধেবেলায় মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। আন্ডারলাইন করো, একদম বৈশাখ মাসে বিয়ের পাকা কথা হবে, আশীর্বাদ হবে, সেই সময়ে মশমশ করে 1লা বৈশাখে সন্ধেবেলায় হাতি ফিরে এলো। উপযুক্ত দাম পাওয়া যায়নি বলে তাকে বিক্রি করা হয়নি। এইবারে দেখো, হারাধন যেন ফিরে পাওয়া গেছে। সকলের আচরণে এরকমই মনে হতে লাগলো। বাড়ির লোকে বলতে লাগলো, আহা আদর রোগা হয়েছে, খাওয়াতে হবে ভালো করে। শুধু মুখোপাধ্যায় মশাই নয়, আমরা দেখলাম যে বাড়ির সকলেই তাকে খুব ভালোবাসে। সে ফিরে এসেছে বলে, টাকা পাওয়া যায়নি বলে হাহাকার করেনি, উল্টে ফিরে এসেছে বলে সকলে খুব আদর করছে। আর একজন বলল, এই জায়গাটা একটু আন্ডারলাইন করো আবার, ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন, আদর যাও মা, মেলা দেখে এসো।
তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে ব্রহ্ম বাক্য বেরিয়েছে, সে কথা নিষ্ফল হওয়ার কি জো আছে? কথায় বলে ব্রহ্ম বাক্য বেদ বাক্য, অর্থাৎ এ কখনো নিষ্ফল হবে না। এই জায়গাটা পুরোটাই ব্র্যাকেট দিয়ে রাখতে বলছি, এখান থেকে প্রশ্ন আসতে পারে, মানে এই জায়গা উল্লেখ করে প্রশ্ন আসতে পারে। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহ ব্যাপী আরেক মেলা হয়। সেখানে যেসব গরু মোষ, গৌ মহিষাদি মানে গরু মোষ বামুনহাটে বিক্রি হয়নি, সেখানে পাঠানো হয় রসুলগঞ্জে। সেখানে আবার আদরিনীকে পাঠানোর পরামর্শ হলো, আবার সেখানে আদরকে পাঠানো হলো। যাওয়ার সময় আদরিনী নাকি কাঁদছিল। কল্যাণী এসে তার দাদামশাইকে বলল, দাদামশাই আদর যাওয়ার সময় কাঁদছিল। অর্থাৎ আমরা দেখলাম এই মনুষ্যতর প্রাণী আদরিনী, সেও আদরের মর্ম বোঝে। এবং নাতনি চলে গেলে বৃদ্ধও কাঁদতে লাগলেন। শাস্ত্র নয়নে আপন মনে বলতে লাগলেন, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? আন্ডারলাইন করে রাখো। কি বলছে? যে তোকে যে তোর সঙ্গে দেখা করলাম না, সে কি অনাদর করে মা? আসলে আমি সহ্য করতে পারতাম না। এ কথা তিনি আশা করছেন এবং বুঝছেন যে হয়তো সেই হাতিটি বুঝবে, আদরিনী বুঝবে। এবং খুকির বিয়ে হয়ে যাক, তুই যার ঘরে যাবি তার বাড়ি গিয়ে তোকে দেখে আসবো, তোকে সন্দেশ দিয়ে আসবো ইত্যাদি। আমরা দেখলাম তিনি নিরাতে রসগোল্লা খাইয়েছিলেন বামুনহাটে মেলায় যাওয়ার সময়। এই যে আদরিনীকে নিয়ে আমরা পড়ছি, আমরা মহেশ গল্পও পড়েছি, তাই না? তোমরা অনেকেই পড়েছো শরৎচন্দ্রের মহেশ। সেখানেও আমরা দেখেছি যে মহেশকে নিয়ে ঠিক এইরকম মানবিক ভাবনা চিন্তা এখানেও আমরা পড়লাম। কালে কালে বিভিন্ন পশুদের নিয়ে বাংলা সাহিত্য এমন অসামান্য গল্প রচনা করেছে, আমরা পেয়েছি। এবং এর থেকে সিনেমাও হয়েছে। 23 সালে একটি সিনেমা হয়েছিল এই আদরিনী কে নিয়েই, তাকে নির্ভর করে। সিনেমাটির নাম আদর। তার একটুখানি অংশ ট্রেলার যেটা দেখানো হয়েছিল, সেটা সমাজ মাধ্যম থেকে নিয়ে তোমাদের জন্য একটু নিয়ে আসছি। দেখো, মুখোপাধ্যায় মশাই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রজতাভ দত্ত। তার সেই একটুখানি অভিনয়ের অংশ আমরা দেখে নেব। তোর নাম দিলাম আদরিনী। আদর মা, ছাতা নিয়ে এসেছো? দাও, সোনা মা আমার। আদরের পেছনে তোমার রোজ অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। প্রয়োজনে মানুষ ঘরের জিনিসও বিক্রি করে দেয়, তোমার এখন প্রয়োজন। আমরা দেখলাম সিনেমার একটুখানি অংশ। এ কথা ঠিক, সিনেমায় চলচ্চিত্রে চিত্রনাট্যের কিছু কিছু বদল তো থাকেই। ওই ছাতা নিয়ে আসা অংশটুকু সেরকম ভাবেই সংযোজিত হয়েছে, কিন্তু গল্পটার মধ্যে যে মূল ভাব, অর্থাৎ আদরিনীর সঙ্গে যে সখ্য, যে সম্পর্কের নৈকট্য, তা আমরা দেখলাম জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে সিনেমার এই অংশটিতে। আদরিনী এবং তাকে বিক্রি করে দেওয়া হবে বলে তিনি যে মানতে পারছেন না, গল্পে যে আমরা পড়লাম। সপ্তম পরিচ্ছেদ তথা শেষ পরিচ্ছেদে আমরা দেখলাম যে পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্রপাঠ ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। এই জায়গাটা একটু আন্ডারলাইন করো, আর চাষি লোক আন্ডারলাইন করো। মধ্যম পুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে, সে আর পথ চলিতে পারে না। আমরা দেখলাম যে 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জ, তাই 7 ক্রোশ পর্যন্ত গিয়েছিল, আর 3 ক্রোশ বাকি ছিল। সে পথ চলিতে পারেনি। রাস্তার পাশে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছিল, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিনী আর বাঁচিবে না। এই কথা তার মেজ ছেলে লিখেছেন, জয়রাম মুখোপাধ্যায়ের মেজ ছেলে। পেটে ব্যথা হচ্ছে, মাহুত খুব চেষ্টা করেছে, কিন্তু সমস্ত রাত চিকিৎসা করেও তাকে কিছু করতে পারেনি। সব দেহ প্রথিত করিবার জন্য নিকটে একটু জমির বন্দোবস্ত লইতে হইবে, সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। জমি কিনে দিতে হলে বাবাকেই লাগবে, সে তো অকর্মা মধ্যম পুত্র, সুতরাং বাবাকে চিঠি লিখেছে। বৃদ্ধ তখন সেখানে পৌঁছলেন, যন্ত্রণায় ছটফট করছে, দেরি করতে পারবো না এই কথা। এবং জ্যেষ্ঠ পুত্রটিও সঙ্গে গেল। অনেক কষ্টে বন্ধুরা বৃদ্ধকে একটু মাত্র দুগ্ধ পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। এই জায়গাটা আন্ডারলাইন করো না। মাত্র একটু দুধ খেয়ে রাত 10টায় তিনি বেরিয়ে পড়লেন আদরিনীর সঙ্গে
দেখা করতে পত্রবাহক চাষি লোকটি কোচ বাক্সে বসিল। আন্ডারলাইন করো। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গেছে, অর্থাৎ কিনা আদরিনী মারা গেছে। আর সেখানে বৃদ্ধ ছুটে গিয়ে হস্তিনীর সব দেহ নিকট লুটাইয়া পড়িল। তার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। বারবার ওই যে পেটে ব্যথা করছিল টরছিল এইসব তার কাছে তুচ্ছ। তার মনে হয়েছে তিনি যে অন্যায় করেছেন, কন্যা সন্তানের মতো যাকে ভালোবাসতেন তাকে বিক্রি করতে পাঠিয়েছিলেন, তাই সে অভিমান করে চলে গেছে। তার মনে হলো না যে আদরিনীকে বিক্রি করা গেল না, টাকা পাওয়া গেল না, নাতনির বিয়ে কি হবে, এসব তার কাছে তুচ্ছ। ওই যে তিনি বলেছিলেন যে অভাবে পড়লে কি মানুষ নিজের ছেলে মেয়ে নাতি নাতনিকে বিক্রি করে দেয়, তা তো নয়। কিন্তু সেই অন্যায় কাজ তিনি করেছিলেন বলে নিজে মনে করছেন, সেই অপরাধ বোধে তিনি এমন আচরণ করলেন। এবং গল্পের শেষ লাইন, ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। এতখানি আন্তরিক যোগাযোগ ছিল তার, যে তিনি অন্যায় করেছেন, তাই অনাদরে তার আদরিনী প্রাণ বিয়োগ হয়েছে। এটা একটু আন্ডারলাইন করো, 2টি মাস মাত্র। এরপরে এই ঘটনার পর অর্থাৎ আদরিনীর মৃত্যুর পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় মশাই জীবিত ছিলেন। এটুকু আমরা পড়লাম। তোমরা কিন্তু প্রত্যেকটি লাইন পড়বে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে, যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না, পারম্পর্য ধরতে পারবে না এবং উত্তরও দিতে পারবে না ঠিক উত্তর। এবারে আমরা সম্ভাব্য উত্তরপত্র দেখে নেব, কিভাবে এমসিকিউর উত্তর তৈরি করতে হয়। সামান্য কয়েকটি উদাহরণ আমি এনেছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো সম্ভাব্য উত্তরপত্র। বাঁদিকে রয়েছে 40টি বহু বিকল্পীয় প্রশ্ন, প্রত্যেকটিতে 4টি করে বিকল্প আছে। যেটা ঠিক সেটা তোমাদের পুরো গোলটাকে ভর্তি করে দিতে হবে। আর তার থেকে একটু অংশ কেটে রেখেছি আমি পাশে, সেই অংশটাতে তোমরা করবে, সেটা দেখাচ্ছে। কারণ একটা গল্প থেকে তো 40টা প্রশ্ন আসবে না, তোমাদের সিলেবাসে যা যা আছে পাঠ্যসূচিতে সবকিছু থেকেই আসবে। 2-3টে প্রশ্ন আমি এনেছি তোমাদের জন্য, 2-3 ধরনের এমসিকিউ টাইপ প্রশ্ন, সেটা সমাধান করে দেখাবো, বোর্ডে গিয়ে দেখাবো, তোমরা একটু দেখে নেবে। চলো আমরা বোর্ডে যাই। দেখো আমরা এই তো সম্ভাব্য উত্তরপত্র বোর্ডে দেখতে পাচ্ছি। এইবারে আমরা যাব একটি বিশেষ প্রশ্ন, বিশেষ ধরনের প্রশ্ন। তোমাদের যে ধরনের প্রশ্নগুলি আসবে তার থেকে কয়েকটি আমি এনেছি। প্রথম আমরা প্রশ্নে যাই। প্রদত্ত সূত্র থেকে ঠিক স্তম্ভটি নির্বাচন করো। আমরা দেখছি কতগুলি সূত্র দেওয়া আছে ক স্তম্ভে এবং কতগুলি সূত্র দেওয়া আছে খ স্তম্ভে। স্তম্ভকে মেলাতে হবে এবং বিকল্প দেওয়া আছে, কোন বিকল্পগুলি ঠিক আমরা দেখে নেব। ক স্তম্ভে দেওয়া আছে 1, 2000 টাকা চাই, 2 মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির খরচ, 3 দিন দিন ক্ষীণ হচ্ছে এবং 4 বিয়ে পরীক্ষায় ফেল করেছে। খ স্তম্ভে দেওয়া আছে 500 টাকা, দেওয়া আছে বি কোম্পানির কাগজ, সি পাত্রপক্ষ এবং ডি কনিষ্ঠ পুত্রটি। ছোটবেলার মধ্যে তোমরা যদি পেন্সিলের সাহায্যে স্তম্ভ মিলিয়ে নাও তাহলে সুবিধা হবে। এবং বারবারই যে বলছিলাম যে তোমরা ঠিক করে পড়ো, পড়লে মনে থাকবে, এটাতে নিশ্চয়ই তোমরা গল্প থেকে পাবে। দেখো 2000 টাকা কারা চায়, পাত্রপক্ষ। তাহলে এ মানে 1C আমরা দেখে নেব। যে বিকল্পগুলি দেওয়া আছে ক্যাপিটাল A 1C, দেখো প্রথমটাতেই আছে, বি তে আছে 1C, তাহলে এটাও আমরা নিতে পারি। সি তে আছে 1C, এটাও নিতে পারি, এবং ডি তে আছে 1A, তার মানে ডি বিকল্পটা আর আমরা দেখবই না। এবার আমরা বিকল্পগুলি যে দেখব ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C, এই তিনটের মধ্যে, কারণ ডি প্রথমেই ফেল করে গেল, ওকে আমরা ছেঁটে ফেলবো। 1A কখনো না। 2000 টাকা চায় কনিষ্ঠ পুত্রটি, হ্যাঁ এটাও নয়। তাহলে 2000 টাকা কে চায়, পাত্রপক্ষ। তাহলে 1C 2000 টাকা চায় পাত্রপক্ষ, এটাই আমাদের প্রথম বিকল্প হবে। A, B, C, ক্যাপিটাল ABC, এই তিনটে আমরা দেখছি। এরপরে দেখি 2 নম্বরে যাই। ক স্তম্ভের মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির খরচ। মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির খরচ 500 টাকা। তাহলে ওই যে আমরা জেনেছি যে
2,000 টাকা পাত্রপক্ষ চায় আর নিজেদের খরচ 500 টাকা, 2,500 টাকা লাগবে, এটা জেনেছিলাম। তাহলে মুখোপাধ্যায় মশাইয়ের বাড়ির খরচ 500 টাকা, তার মানে 2A। দেখি 2A কোথায় কোথায় আছে। এর ক্ষেত্রে দেখছি 2D হবে না, বির ক্ষেত্রে দেখছি 2B হবে না, সির ক্ষেত্রে দেখছি 2A হবে। তাহলে দেখো 1C 2A দুটোই হবে, অর্থাৎ A B এ দুটোও আমরা বাতিল করে দিলাম। ডি তো আগেই বাতিল হয়েছে, অর্থাৎ সিটাই আমরা এবার দেখব। দেখি তো 3, অর্থাৎ কিনা ক স্তম্ভে 3 দিনে দিনে ক্ষীণ হচ্ছে। খ স্তম্ভে দেখি দিনে দিনে ক্ষীণ হচ্ছে কি, বি কোম্পানির কাগজ। দেখি তো সি তে তাই বলা আছে কিনা। হ্যাঁ দেখছি, ক্যাপিটাল সি তে আছে 3B এবং 4, ক স্তম্ভের 4। বিএ পরীক্ষা ফেল করেছে কে, মুখোপাধ্যায় মশাই ছোট ছেলে। দেখছি ডি, অর্থাৎ কনিষ্ঠ পুত্রটি। তাহলে 4 এর ডি আমরা দেখছি সি তে আছে 4 এর ডি, কারণ ডি অনেক দিন আগেই চলে গেছে, অনেক কাল আগেই ওটাকে আমরা বাতিল করেছি। এ বি আগেই বাতিল হয়ে গেছে, শুধু সি পড়েছিল। সি কিন্তু পুরোটাই মিলে যাচ্ছে, 1C 2A 3B 4D। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে সি বিকল্পটি কাজ করছে। আমরা চলে যাব বোর্ডে। এই যে দেখো এখান থেকে এই অংশটুকু কেটে নিয়েছি। তাহলে আমরা দেখছি যে এই যে প্রদত্ত সূত্র থেকে যে বিকল্প দেখেছিলাম সেখানে হচ্ছে সি। আমরা কালো কালি দিয়ে ফিল আপ করছি সি। এইরকম ভাবে সম্পূর্ণটা কিন্তু পূরণ করে দেবে, কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি। পরের প্রশ্নে যাই। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে যথাযথ সম্পর্ক নির্ণয় করো। বিবৃতিগুলি আমরা একবার দেখে নিই, চলো। ক বিবৃতিতে আছে জয়রাম মুখোপাধ্যায়কে সকলেই চেনে, আর খ বিবৃতিতে আছে এ জেলার মধ্যে এমন কোনো বিষয়ী লোক নেই যে সে জয়রাম মুখোপাধ্যায় দ্বারা উপকৃত হয়নি। এবার বিকল্পগুলি দেখি। ক এবং খ উভয় ভুল বিবৃতি। না, আমরা দেখেছি যে না, এটা তো ঠিক নয়, দুটো বিবৃতি ভুল মোটেই নয়। দেখি বি, ক এবং খ পরস্পর বিপরীত বিবৃতি, তাই কি? না তো, তা তো নয়। এবং সি, ক এবং খ পরস্পর সম্পর্কহীন বিবৃতি। পুরোপুরি সম্পর্কহীনও বলা যায় না, কারণ এই জেলার মধ্যে বিষয় লোকটা আমরা ওই অনুচ্ছেদেই পড়েছি, পুরোপুরি সম্পর্কহীন তাহলে বলতে পারছি না, তাহলে এটাও আমরা নেব না। ডি, খ বিবৃতিটি ক বিবৃতির কারণ, এটা বলা যেতে পারে। এ জেলার মধ্যে এমন কোনো বিষয় লোক নেই যে সে জয়রাম মুখোপাধ্যায় দ্বারা উপকৃত হয়নি, এটা হচ্ছে খ বিবৃতি। আর এটা কারণ হচ্ছে সেই কারণেই জয়রাম মুখোপাধ্যায়কে সকলে চেনে, এটা আমরা বলতেই পারি। যে কথা যে ওই নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী তারা দুজনে বলেছিলেন। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্নে, বহু বিকল্পীয় প্রশ্নে আমরা ডি বিকল্পটি নিচ্ছি। চলো ডি বিকল্পটি আমরা গোল করে দিই। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা সুন্দর করে পরিপূর্ণ গোল করবে। এর পরের প্রশ্নে যাই, ঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়াই বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। এই উক্তিটির মধ্যে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা কি কি? 4টি বিকল্প আমরা দেখছি। এ আভিজাত্যের গৌরব, বি ঈর্ষাপরায়ণতা, সি হিতাহিত জ্ঞান শূন্য অভিমান এবং ডি স্বভাবের উগ্রতা। আভিজাত্যের গৌরব নয়, ঈর্ষাপরায়ণতা তো নয়, কারোর প্রতি তার ঈর্ষা ছিল না, এবং স্বভাবের উগ্রতা পুরোপুরি বলা যায় না, খানিকটা অভিমান, যে 20 বছর তাদের বাড়ি কাজ করেছে তিনি এটা করলেন না। এবং আমরা এই হিতাহিত জ্ঞান শূন্য অভিমানী মানুষটিকে গোটা গল্পেই চিনেছি, এক্ষেত্রেও সেই হিতাহিত জ্ঞান শূন্য অভিমান। 2000 টাকা দিয়ে হাতে কিনবেন কিনা
যাবেন কিনা, কি করে যাবেন, এসব সম্পর্কে তার ধারণা নেই। তাহলে গল্প পড়ে আমরা যে বোধে উপনীত হয়েছি তার থেকে সি বিকল্পটি নিচ্ছি। তাহলে 3 তার সি। হয়ে গেল। এরপরে আমরা আরো একটি প্রশ্ন দেখে নেব। চলো, যথাযথ ক্রম অনুযায়ী ঠিক বিকল্পটি নির্ণয় করো। ক্রম এই জন্যই বলছিলাম ছেলে মেয়েদের, যে বারবার করে বলছিলাম যে অনেকবার পড়ো, পড়তে পড়তে প্রায় মুখস্থ হয়ে যায়। অন্তত কি প্রসঙ্গে বলা হয়েছে, কার পর কি, কোন প্রসঙ্গ এসছে সেটা তোমরা বুঝতে পারবে। এখানে দেখি ক্রম কিরকম ভাবে আমরা করব। অবশেষে এক স্থানে বিবাহে স্থির হইল, ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা নিষ্ফল হওয়ার জো আছে। সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল, ইহার পর আর তিনি কাছারি যান নাই। আমরা 7টি পরিচ্ছেদ পরপর পড়েছি। সেটা পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে 4টি বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতির প্রথম ক্রমেই থাকবে এই যে 4 নম্বর, ইহার পর আর তিনি কাছারি যান নাই। ওই যে মোকদ্দমা হয়েছিল খুনের দায়রা আদালতে, তারপর তিনি কাছারি যাননি। তাহলে প্রথমে আসবে 4, পেন্সিল দিয়ে পাশে লিখে রাখতে পারো যে প্রথমটা হচ্ছে 4, তারপরে দেখে কি অবশেষে এক স্থানে বিবাহে স্থির হইল, এইটা হবে তার পরে। এরপরে বিবাহে স্থির হওয়ার পরে মুখ দিয়ে যে ব্রহ্মণা, তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা মশ করে আদরিণী ঘরে, ওই যে পয়লা বৈশাখ বিবাহে স্থির হয়েছিল, পয়লা বৈশাখ আদরিণী ফিরে এলো, তাহলে এরপর হবে 3, এবং অবশেষে এক স্থানে ওটার পরে 3, এবং তারপরে ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হওয়ার জো আছে। এইটা বন্ধুরা তখন বলছে যে তিনি তো মুরগিখোর ব্রাহ্মণ নন, ওই যে জায়গাটা যে আছে, এই ধরনের কথা তখনকার দিনে বলা হতো, সেই রকম কথা বলেছেন তার বন্ধুরা। তাহলে কিরকম হবে ক্রমটা, প্রথমে 4, তারপরে 1, তারপরে 3, তারপরে 2। আমরা দেখে নিই এবিসিডি এই বিকল্পের মধ্যে কোনটাতে আছে। এ তে নেই, বি তে নেই, সি তেও নেই, ডি বিকল্পে দেখছি 4, 1, 3, 2। তার মানে শেষের যথাযথ ক্রম অনুযায়ী ঠিক বিকল্প হলো ডি বিকল্প। আর আমরা 4-এর ডি তে চলে যাব। এইরকম ভাবে আরো নানা প্রশ্ন আসতেই পারে, নানা ধরনের প্রশ্ন। তোমরা একটু দেখে সময় নিয়ে বুঝে এইগুলি করো, খুব তাড়াহুড়ো করে করো না, কারণ একবার যদি এই ওয়েমার শিট ফিল আপ করে ফেলো তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তাই তোমরা সুন্দর করে ধরে যত্ন নিয়ে পড়ে এটা করবে, এবং আশা করি তোমরা সকলেই গল্পটা খুব ভালো করে পড়ে তোমরা উত্তর করবে। অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য।